আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এশিয়া কাপ 2025 শুরু হয়ে গেছে এবং আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দাটা নেমেছে। কিছু জিনিস একটু অড লাগছিল বিষয়টা দেখতে। আসলে একটা এরকম হাই প্রোফাইল টুর্নামেন্ট যখন শুরু হচ্ছে, প্রথম ম্যাচটা যদি একটু ইম্প্যাক্টফুল একটা ম্যাচ হতো তাহলে হয়তো আরও একটু দর্শক জমতো, আরও একটু হাইপটা বাড়তো। অন্তত ইউএইতে, আবুধাবিতে প্রথম যে ম্যাচটা আমরা দেখছিলাম গ্রুপ বির, আফগানিস্তান ভার্সেস হংকং এর, সেই ম্যাচে কিন্তু দর্শক বলা গেলে কেউই নেই। খুবই কম সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন এবং এই বিষয়টা কিন্তু এশিয়া কাপের যে ওভারঅল ফ্লেভারটা আছে সেটাকে খুব একটা বেশি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে না। একদম খালি স্টেডিয়ামের মধ্যে প্লেয়াররা যখন কথা বলছেন, স্টাম্প মাইকে কথা শোনা যাচ্ছে, এই লেভেলের আসলে কোয়াইটনেস রয়ে গিয়েছিল, সেটা আসলে ওভারঅল এশিয়া কাপের যে ভাইবটা রয়েছে সেটাকে পুরোপুরি ক্যাপচার আসলে করতে পারেনি। তবে এই ব্যাপারগুলো আসলে বাদ দিই, ওভারঅল ডেফিনেটলি একটা টুর্নামেন্টে যখন আমরা খেলাটা দেখতেও যাই অ্যাজ ফ্যান্স, আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যে একদম জমজমাট খেলা হবে, গ্যালারি ভর্তি মানুষ থাকবে, সবাই আসলে এই খেলাটাকে উপভোগ করার জন্য যাবে এবং সেই বিষয়টা কিন্তু খুব একটা বেশি আমরা লক্ষ্য করিনি। তবে উপভোগ্য হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আফগানিস্তান ভার্সেস হংকং, ডোন্ট গেট মি রং, দুর্দান্ত একটা খেলাই হয়েছে বলতে গেলে এবং কোয়ালিটি ক্রিকেট দুই দলের কাছ থেকেই কিছু জায়গায় আমরা পেয়েছি এবং হংকংয়ের কাছ থেকে অনুমিতভাবেই আসলে পুরো 20-40টা ওভার তো আর কোয়ালিটি ক্রিকেট আপনি এক্সপেক্ট করতে পারেন না, কারণ অনেকেই তারা রয়েছেন পার্ট টাইম ক্রিকেটার, অনেকেই তারা রয়েছেন যারা আসলে এই মুহূর্তে যদি বলি বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের সঙ্গে খেলার মতো, কম্পিট করার মতো খুব ভালো স্টেজে কিন্তু তারা সাধারণত থাকবেন না এবং 10টা ম্যাচ খেললে দেখা যাবে তার মধ্যে 10টাই হয়তো হেরে যাবে, এরকম একটা সিচুয়েশন। এবং প্রথম ম্যাচেও ঘটনাটা তাই হয়েছে। তবে হংকংয়ের যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির খানিকটা ঝলক আমরা দেখতে পেরেছি, স্পেশালি যখন আফগানিস্তান আগে ব্যাট করেছিল এবং এই বিষয়টা নিয়ে মূলত আগে কথা বলে নিতে চাইছে এই ভিডিওর মধ্যে। কারণ আফগানিস্তান যখন ব্যাট করতে নেমেছে তখন আমি একটা কথাই ভাবছিলাম আসলে, যে আবারও ব্যাটিংটা তারা করছে, রান যদি সেখানে 140ও করে, 120ও যদি করে, 100ও যদি করে, এইখানেও মনে হয় হংকং তাদের সঙ্গে নাও পারতে পারে। কারণ আফগানিস্তানের ওভারঅল যে বোলিং লাইন আপটা আছে, আপনি দেখবেন 7-7 জন প্রতিষ্ঠিত বোলার, আপনি কাউকে পার্ট টাইমও বলতে পারবেন না। 7টা প্রতিষ্ঠিত বোলিং অপশন নিয়ে তারা নামে, একটা রিস্ক তারা নিয়ে নামে যে ব্যাটার 2-1 জন কম থাকলেও সমস্যা নেই, যে অলরাউন্ডাররা রয়েছেন তাদেরকে দিয়েই মূলত ব্যাটিংয়ের কাজটা তিনি সারিয়ে নিতে চাচ্ছেন, জনাথন ট্রট। এবং আফগানিস্তান মাঝে মধ্যে অসফল হলেও বেশিরভাগ সময় সফল হচ্ছে, কারণ তারা তাদের বোলিংটাকে স্ট্যাক আপ করছে এবং তারা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে টি-20 ক্রিকেটটাকে অ্যাপ্রোচ করছে, যেখানে বোলিং দিয়ে তারা বিশেষ করে প্রতিপক্ষকে একেবারেই ঘায়াল করে ফেলতে চায়। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তান দেখিয়েছে তাদের ব্যাটিংয়ের শক্তিটা কোন জায়গায় রয়েছে। রাহমানুল্লাহ গুরবাজ অনবরত অফ ফর্মে থাকা একজন ক্রিকেটার, তিনি আবারও কিন্তু খুব খারাপ একটা শট খেলে শুরুর দিকেই আউট হয়ে গেছেন এবং তখন মনে হচ্ছে যে তার এই অফ ফর্মটার স্ট্রিকটা এতটা লম্বা, আফগানিস্তানে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হয় এখন কিন্তু যে তার নাম ধরে বলা হবে যে গুরবাজ যত রান করবে তত রানের ছাড় দেওয়া হবে, যেটা একসময় বাংলাদেশে লিটন কুমার দাস কিংবা নাজমুল শান্তর ক্ষেত্রে আমরা ফেসবুকে এই ধরনের ট্রোল দেখেছিলাম। সো গুরবাজের কিন্তু অফ ফর্মের স্ট্রিকটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং সেটা খানিকটা চিন্তার কারণ হতে পারে আফগানিস্তানের জন্য। সো যাই হোক, গুরবাজ আউট হয়ে গিয়েছিলেন, ইব্রাহিম জাদরান ভালো ফর্মে ছিলেন তবে তিনিও আউট হয়ে গিয়েছিলেন এবং হংকং প্রথম পাওয়ার প্লের ভেতরে দুর্দান্ত বোলিং করেছে ওভারঅল বলতে গেলে। আফগানরা শুরু থেকে একটু বেশি তেড়ে ফুরে খেলতে গিয়ে দেখলো যে হিতে বিপরীত হচ্ছে, উইকেট এই ফ্লুয়েন্ট ব্যাটিং স্টাইলটাকে আসলে সাপোর্ট করছিল না। আবুধাবির উইকেটের মধ্যে একটা স্টিকিনেস আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং স্পিন বোলাররা বিশেষ করে যখন এসেছেন বা পেসাররাও যখন বল করেছেন, অফ পেস ডেলিভারিগুলো খুব একটা বেশি সুবিধা করতে পারেনি আফগানিস্তান ব্যাটাররা, যারা আসলে ভালো উইকেটে ফ্লুয়েন্ট ড্রাইভ খেলতে বা ফ্লুয়েন্ট শট খেলতে অভ্যস্ত, সেই জায়গায় তারা কিন্তু স্ট্রাগলই করেছেন বলা চলে। এবং সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে আফগানিস্তান তাদের প্রথম উইকেটটা হারিয়েছে 25 রানে, দ্বিতীয় উইকেট 26 রানে এবং তৃতীয় উইকেট হারিয়েছিল তারা 77 রানে, কারণ 2 উইকেট পড়ার পর আফগানিস্তান 4 নম্বর পজিশনে মোহাম্মদ নবীকে নামিয়েছে জাস্ট ঠেকা দেওয়ার জন্য, উইকেটের পতনগুলো থামিয়ে দেওয়ার জন্য। কারণ সেই সময় সাধারণত আমরা গুলবাদিন নাইব কিংবা ওমার জাইকেও অনেক সময় ব্যাট করতে দেখেছি, মোহাম্মদ নবীকে প্রমোট করে 4-এ নামানো হয়েছিল একটা এক্সপিরিয়েন্স ফ্যাক্টর চিন্তা করে। সিদ্দিকুল্লাহ আতালকে তিনি সঙ্গ দিয়ে ভালো একটা পার্টনারশিপ অন্তত গড়ে সাময়িকভাবে যেই ধসটা নামছিল আফগান ব্যাটিং ইনিংসে সেটা থামানোর চেষ্টা করেছেন এবং বিউটিফুল বোলিং করছিলেন সেই সময় হংকংয়ের বোলাররা। এবং সেই জায়গায় যদি আমরা তাকিয়ে দেখি, সেখানে এক্সেপশনাল বোলিং করেছেন হংকংয়ের যেই ওপেনিং 2 বোলার রয়েছেন, সেই দুজন, যার মধ্যে একজন আয়ুষ শুক্লা ছিলেন, 4 ওভারে শেষ পর্যন্ত যদিও 54টা রান দিয়েছেন তারপরে 2টো উইকেট তিনি তুলেছেন। এছাড়াও আতিক ইকবাল ভালো বল করেছেন, 3 ওভারে 32 রান দিয়ে একটা উইকেট। এহসান খান দুর্দান্ত
পিক অফ দ্য বোলার্স বলা যায়। 4 ওভারে 28 রান দিয়ে একটা উইকেট, এবং সেই সাথে আইজাজ খান তিনিও 2টো ওভার করেছেন, খানিকটা এক্সপেন্সিভ ইয়াংস্টার তিনি হংকংয়ের। ইয়াসিন মুর্তজা ক্যাপ্টেন 4 ওভারে 23 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, এবং কিঞ্চিত শাহ তিনিও 3টা ওভার করেছেন, 2টো উইকেট পেয়েছেন মাত্র 24 রান দিয়ে। এবং হংকংয়ের এই বোলারদের একটাই বৈশিষ্ট্য আমরা দেখলাম, বিশেষ করে স্পিনারদের, তারা কিন্তু কোনো গতিই দেননি বলে। 75 কিলোমিটার পার আওয়ার থেকে শুরু করে 82, 83, 84 এই ধরনের গতির ভিতরে তারা বল করেছেন, কোনো ধরনের পেস দেননি, এবং সে কারণে ব্যাটাররা সেই পুরো পেসটা নিজেদের জেনারেট করতে হয়েছে, এবং যখন যখন একটু বেশি জোরে খেলতে গিয়েছেন আগে ভাগে খেলে ফেলেছেন, মিস টাইমড হয়ে গেছে তাদের শটগুলো। আফগান অনেকগুলো ক্রিকেটার আসলে আউট হয়েছেন সেই বড় শট খেলতে গিয়ে, হাওয়ায় শট ভাসিয়ে দিয়ে ক্যাচ আউট পরিণত হয়েছেন তারা। কিন্তু হংকংয়ের একটা দুর্বলতার জায়গা আমরা দেখে ফেললাম, সেটা হচ্ছে ক্যাচ মিস। সব মিলিয়ে 5টা ক্যাচ তারা ড্রপ করেছে, এবং সিদ্দিকুল্লাহ আতাল যিনি তার টি-20 ক্যারিয়ারের সর্বোচ্চ রানটা পেয়ে গেছেন গত ম্যাচটায়, অপরাজিত থেকে ইনিংসটা ক্যারি করে নিয়েছেন একেবারে প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত। তো সিদ্দিকুল্লাহর এই 50 করার পেছনে আসলে তার চেয়েও বেশি বড় অবদান দিতে হবে হংকংয়ের ফিল্ডারদের। তারই ক্যাচ 3বার ড্রপ করেছে হংকং, এবং সেই সুযোগটাও তিনি নিয়েছেন। আজমাতুল্লাহ ওমরজাই একটা দুর্দান্ত নক খেলেছেন 20 বল থেকে 53, এবং এইটা হচ্ছে যে কোনো আফগানিস্তান ক্রিকেটারের ফাস্টেস্ট এভার 50 ইন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট। এই রেকর্ডটা ভেঙেছেন আজমাতুল্লাহ ওমরজাই, এবং এই রেকর্ডটা করতেও পারতেন না তিনি যদি শুরুর দিকেই তার যেই তুলে দেওয়া ক্যাচ ছিল সেটা যদি গ্রহণ করা যেত। তবে হংকং তাদের ফিল্ডিং নিয়ে ডেফিনেটলি খানিকটা স্ট্রাগল করেছে বলা যেতে পারে। এত কথার মানে এটাই যে আফগানিস্তানের ব্যাটিং ফ্রেইলটিজের ব্যাপারে আমরা একটা ধারণা পেয়ে গেলাম প্রথম ম্যাচ থেকে, হংকংয়ের বোলিং শক্তিটা কেমন, ব্যাটিং শক্তি কেমন, সেটার ব্যাপারে একটা ধারণা পেয়ে গেলাম, এবং সেই সাথে আবুধাবি অ্যাজ আ গ্রাউন্ড আসলে কি ধরনের পিচ উপহার দিতে পারে সেটার ব্যাপারেও কিন্তু আমরা একটা ভালো ধারণা পেয়ে গেছি বলা যেতে পারে। এবং এই ধারণাটা পাওয়া ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, বিশেষ করে এই আবুধাবিতেই যেহেতু 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে, হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে বাংলাদেশকে, যেন তারা এই উইকেটের সঙ্গে খুব জলদি অ্যাডজাস্ট করে ফেলতে পারে। কারণ আফগানিস্তান কিন্তু একটা পর্যায়ে দেখা গিয়েছিল 16 ওভারে তাদের রান মাত্র 119, দেখে কিন্তু মনেই হয়নি যে তারা 188 রানে পৌঁছাবে, অর্থাৎ শেষ 4 ওভারে তাণ্ডব চালিয়েছিলেন আজমাতুল্লাহ ওমরজাই, সিদ্দিকুল্লাহ আতালরা। এই ধরনের তাণ্ডব আসলে বাংলাদেশ সাধারণত মানে করতে পারবে কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এখন ওই জায়গায় পৌঁছানোর আগেই যেন বাংলাদেশ শুরু থেকেই ভালো ব্যাটিংটা করতে পারে হংকংয়ের এগেনস্টে বাংলাদেশের প্রথম ম্যাচ, সেটাই আমাদের আশা থাকবে। বা উল্টো ঘটনাটা ঘটিয়ে বাংলাদেশ যদি হংকংকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে খুব কম রানে তাদের গুটিয়ে দিতে পারে, এবং তারপর খুব কুইকলি রানটা চেস করতে পারে, তাহলে একটা ভালো নেট রান রেট রেখে বাংলাদেশ হয়তো এই টুর্নামেন্টটা শুরু করতে পারে, যেটা আফগানিস্তান আগে ব্যাট করে করেছে। যাই হোক, আফগানিস্তান জয়টা পেয়ে গেছে এশিয়া কাপে। হংকং খানিকটা শক্তির জায়গা তাদের দেখিয়েছে বোলিং ফিল্ডিংয়ে, তবে ক্যাচিংয়ের দুর্বলতা তাদের অনেকটাই ভুগিয়েছে। কারা কারা ফর্মে আছেন আফগানিস্তানের সেটার ব্যাপারে আমরা একটা ধারণা পেয়ে গেছি। সিদ্দিকুল্লাহ আতাল যে ফর্মে তিনি রয়েছেন সেটাই বজায় রেখেছেন। আজমাতুল্লাহ ওমরজাই দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। মোহাম্মদ নবী সময় মতো ভালো একটা নক খেলেছেন। জাদরান গুরবাজরা অফ ফর্মে থাকলেও বাংলাদেশের এগেনস্টে হয়তো জ্বলে উঠতে পারেন, সেটাও কিন্তু বলে দেওয়া যায়। সো অনেক কিছু একটা ধারণা আমরা পেয়ে গেছি এশিয়া কাপের প্রথম ম্যাচটা থেকে। আবুধাবিতে মোটেও স্পিনারদের খেলা খুব সহজ কোনো কাজ হবে না, এবং পেসারদেরই মার খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হংকংয়ের ক্ষেত্রে আমরা সেই কেসটাই দেখলাম, আফগান ব্যাটাররা একদম তুলোধুনো করে দিয়েছেন হংকংয়ের পেসারদের। যখন একবার বুঝে গেছেন উইকেটের ধরনটা কি, বলটা একটু থেমে আসছে, তাই অপেক্ষা করে শট খেলতে হবে, সেই জায়গায় কিন্তু আফগানরা তাদের ব্যাটিং পাওয়ারটা দেখিয়েছে, 4 ছক্কার ফুল ঝুরি তারা চুটিয়েছে। তো এইখান থেকে বাংলাদেশের লার্নিংটা এটাই হবে যে আসলে বাউন্ডারি শটসগুলোকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, এবং হংকংয়ের এগেনস্টে ভালো একটা উইন পেতে হলে আমার মনে হয় তাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠানোটাই একটা বেটার আইডিয়া হতে পারে বাংলাদেশের জন্য। কারণ এই টেমপ্লেটটা ব্যবহার করে রিসেন্ট সময়ে বাংলাদেশ কিন্তু সফল হয়েছে। দে আর নট আ ভেরি ব্যাড চেজিং সাইড যদি রানটা খুব কম হয়। এবং হংকংয়ের সঙ্গে বাংলাদেশের যে হিস্ট্রি, একটা ম্যাচই তো খেলেছিল এর আগে, এবং এশিয়া কাপেরই ম্যাচ ছিল, এবং সেখানে বাংলাদেশ হংকংয়ের কাছে হেরে গিয়েছিল, এবং বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটাররা কিন্তু সেই ম্যাচে খেলেছেন, ইনক্লুডিং সাকিব আল হাসান। তো সব কিছু মিলিয়ে হংকংয়ের এগেনস্টে বাংলাদেশ আগে ব্যাট করে হেরেছিল। আমার কাছে মনে হয় যে ওই রিস্কে না গিয়ে বাংলাদেশ যদি আগে বোলিংটা করতে পারে বা হংকংকে আগে ব্যাটিংয়ে পাঠাতে পারে, তাহলে বাংলাদেশের পক্ষে একটা বড় জয় তুলে আনা সম্ভব। কারণ হংকংয়ের বোলারদের যদি স্পিনটা না ধরে, তাহলে কিন্তু তাদের বোলিং কোয়ালিটি যেটা, সেটা খুব একটা ভালো আমরা কিন্তু দেখতে পাইনি। এবং অন্যদিকে আফগানিস্তান, তারা আসলে প্রমাণ করেছে আবারও যে পাওয়ার হিটিংটা তাদের কতটা ভালো, এবং সেই সাথে তাদের বোলিং অ্যাটাকটা তো আসলেই বলতে গেলে এবারে এশিয়া কাপে ইন্ডিয়ার সমতুল্য হতে পারে, এতটাই ভালো কোয়ালিটির। এতটুকু বলেই আসলে শেষ করতে চাইছি। আশা করব বাংলাদেশ যখন হংকংয়ের এগেনস্টে খেলবে, এই ম্যাচটার যে লার্নিংটা পেয়েছি আমরা সবাই, সেই লার্নিংগুলো নিশ্চয়ই তাদের মাথায় থাকবে, স্ট্র্যাটেজিটা সেভাবেই তারা হয়তো সাজানোর চেষ্টা করবে, এবং প্রথম একটা জয় অন্তত তুলে নিয়ে একটা শুভ সূচনা যেন তারা করতে পারে, সেই আশাটাই আমরা করব। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আফগানিস্তান হংকং ম্যাচ থেকে কি কি লার্নিংস আমরা পেতে পারি, বাংলাদেশ আসলে এই ব্যাপারগুলোকে কিভাবে ট্যাকেল দিবে তারা যখন মাঠে নামবে প্রথমবার হংকংয়ের এগেনস্টে। এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।